জ্যামিতির উপপাদ্য প্রুফ করার সময় বীজগণিতের সাহায্য নিতে হয়। আবার বীজগাণিতিক জিনিস প্রমাণ করার জন্য জ্যামিতির সাহায্য নিতে হয়। যদি বলো যে এই যে করণী চ্যাপ্টারে জ্যামিতির সাহায্য আছে, জানো তো? করণী যে চ্যাপ্টারটা করছো না, এখানেও জ্যামিতির সাহায্য লাগে। কি করতে লাগে তুমি একটা জিনিস জানো? সংখ্যা রেখা মানে জানো তো? হ্যাঁ, বলবে যে এই যে সংখ্যা রেখা তাহলে সব সংখ্যায় থাকবে তো? তাহলে তো √5ও থাকবে, √10ও থাকবে, √13ও থাকবে, কিন্তু তাহলে কোথায় থাকবে? কোথায় সংখ্যা রেখে ওদের এক্সাক্ট পজিশনটা কোথায় সেটা বার করার জন্য জ্যামিতির সাহায্য নিতে হবে। ঠিক আছে? হচ্ছে 6 এর 2 একটা অঙ্ক দেখিয়ে দিই, তারপরে বলছি কিভাবে করে। √2 - 1 প্লাস √6 বাই √5, তাই তো? বলো তাহলে কি দিয়ে গুণ করবো? হরকে লবকে কি দিয়ে গুণ করবো? বলো। হ্যাঁ, যে √5 কে নালিফাই মানে নিরসন করার জন্য আরেকটা √5 লাগবে, তাহলে √5 দিয়ে এদেরকে গুণ করে দিতে হবে। -1 প্লাস √6, তাহলে কি হলো? ওপরে √10 হয়ে গেল, মাইনাস √5 হয়ে গেল, আর প্লাস √30 হয়ে গেল, তাই তো? এই যে আর নিচে 5, এটাই এটুখানি। ঠিক আছে, বোঝা গেল? জাস্ট গুণ করেছি √5 দিয়ে। এটাকে ওঠানোর জন্য √5 কে নিরসন করার জন্য আরেকটা √5 লাগবে, √p কে নিরসন করার জন্য আরেকটা √p লাগবে। ঠিক আছে? আর যদি √p প্লাস √q থাকে তাহলে √p মাইনাস √q লাগবে, যাতে √p তার হোল স্কয়ার মাইনাস √q তার হোল স্কয়ার করবো, p স্কয়ার মাইনাস q স্কয়ার হয়ে যাবে, তখন p স্কয়ার হয়ে গেল, অসুবিধা নেই, মূলদ সংখ্যা হয়ে গেল। বোঝা গেল কনসেপ্টটা? দেখো কিনেরটা দেখো, ম্যাথসটাকে কি করতে শোনো, দেখো ম্যাথসটা না লিঙ্ক করে বুঝতে হবে, লিঙ্ক করে, ফাঁক রাখা যাবে না। না হলে কেন বলছি বলতো, শোনো একটা জিনিস মনে রাখবে, এই যে বইটা দেখছো না, এই বইয়ের অঙ্ক হচ্ছে মানে ইজি মডারেটলি। তুমি যদি কোনো এন্ট্রান্স এক্সাম দেখো তাহলে দেখবে যে বইয়ের থেকে কিছু কোশ্চেন করা হয় না, তখন তোমাকে ওগুলো চিন্তা করতে হবে। এই যে আমি যখন একটা জিনিস চিন্তা করব, আমি কি নিয়ে চিন্তা করব, মানে আমার রিসোর্স থাকবে তো কিছু। ধরো তুমি একটা ফিজিক্সের অঙ্ক দেখলে, অঙ্কটা পরে দেখলে যে তুমি ফর্মুলাটা জানো না সামহাউ, তাহলে কি তোমার চিন্তা করে কোনো লাভ আছে? পারবে না তো। এটাই ঠিক বলছি যে তুমি যখন কোনো একটা ম্যাথস চিন্তা করবে, দেন ইউ মাস্ট হ্যাভ সাম রিসোর্স, সেখান থেকে তুমি অ্যাডভান্স লেভেলে চিন্তা করবে। কিন্তু তোমার যদি যে জায়গাটা দাঁড়িয়ে চিন্তা করছো সেটাই যদি না থাকে তাহলে কি করে হবে? তাই জন্য ম্যাথসের মধ্যে লিঙ্ক রাখতে হবে, যে আমি যখন আমাকে বুঝতে হবে যে কি করে অ্যালজেব্রা জিওমেট্রিকে সাহায্য করলো। ঠিক আছে, অনুপাত সমানুপাত দিয়ে বললো যে তোর উপপাদ্য আমি প্রমাণ করে দিচ্ছি অনুপাত সমানুপাত দিয়ে। ঠিক আছে, আবার জিওমেট্রি বললো, তাহলে তোরও আমি ওটা প্রমাণ করে দিচ্ছি জিনিস দিয়ে। ঠিক আছে, জিওমেট্রিক্যাল জিনিস দিয়ে। তাহলে এইরকম ভাবে কিন্তু ম্যাথামেটিক্সের একটা ডিসিপ্লিন আর একটা ডিসিপ্লিনের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাই অ্যালজেব্রা, জিওমেট্রি, আবার ধরো 3 ডাইমেনশনাল জিওমেট্রি, কোঅর্ডিনেট সব কিন্তু রিলেটেড। যে যখনই কোনো ফিজিক্সের ফর্মুলা বানানো হয় বলে যে এটা ম্যাথামেটিক্যালি ঠিক কিনা, কারণ তোমাকে ম্যাথসটা করতে হবে, কারণ তুমি ফিজিক্সের ফর্মুলা বানিয়ে নিশ্চয়ই কিছু না কিছু একটা কাজ করবে, মানে কিছু না কিছু একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করবে। সো মাস্ট হ্যাভ মানে ব্যাক বাই ম্যাথামেটিক্স। তুমি যদি ম্যাথামেটিক্সটা না দিতে পারো তাহলে কিন্তু হবে না। যেমন ধরো চার্লসের সূত্র, বয়লের সূত্র পড়েছো, অ্যাভোগাড্রোর মোলের ধারণা পড়েছো, সব তো ম্যাথামেটিক্স আছে। ওই আগে ম্যাথামেটিক্সটা দেখাতে হচ্ছে তো। তারপর আগের দিন পড়ালাম, কি পড়ালাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই তো? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা কি বলতে পারবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, আলফাই বলো। আলফা ইকুয়াল টু কি? হ্যাঁ, ভেবে মুখস্থ না, বুদ্ধি করে বলো। T2টা কি? টাইম, টেম্পারেচার। শোনো, একটা লোহার, দেখো এই তোমাদের পড়ার মধ্যে ফাঁক থাকে, যে ধরো এরকম একটা লোহার দণ্ড আছে, 1 সেকেন্ডও লাগবে না, একটা লোহার দণ্ড বলছে, এটাকে তুমি গরম করেছো, তাই তো? লোহার রডকে গরম করেছো, এরকম একটা লোহার রড মানে সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এটা দিয়ে অঙ্ক থাকে। এবার দেখা গেলো এটা দিয়ে একটা অঙ্ক থাকে, তো দিয়ে এটার ক্রস সেকশন দিয়েছে,
দিয়ে তুমি ফিজিক্সের কনসেপ্টটা জানো, এদিকে লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা বলে গেছো, অঙ্কটা কিন্তু করতে পারবে না। কারণ এটা দেখতে কিসের মতো লাগছে? লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের তোমার ক্ষেত্রফল লাগবে, বুঝতে পেরেছো? এই জায়গাটা ক্ষেত্রফল কি হবে? এটা যদি ফাঁপা হয় 2 পাই আর h, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে বুঝতে পারছো কিরকম জিনিস? ওই জন্য ফিজিক্সের অঙ্ক করতে গেলে ম্যাথ ফিজিক্স সব লাগবে। যেখানে তোমার কনসেপ্ট আটকে যাবে, তুমি হয়তো ফিজিক্সটা বুঝলে কিন্তু ম্যাথসটা করতে পারলে না, বিকজ ইউ ডোন্ট নো দ্য ফর্মুলা। ইফ ইউ ডোন্ট নো, তুমি আর অ্যাপ্রোচ করতে পারলে না। এবার এটাকে গরম করছি তো, তাহলে গরম করার আগে কতটা টেম্পারেচার ছিল কিছু একটা, সেটাকে লিখবো হচ্ছে T1। গরম করে আমি এটাকে লিখলাম T2। তাহলে এখানে T2টা T1 এর থেকে গ্রেটার তো, তাহলে T2 থেকে আমি যদি T1 মাইনাস করি, আমি 0 থেকে বেশি কিছু তো এটা পাবোই, হ্যাঁ না? ধরো এটা 20 ডিগ্রি ছিল, এটা 30 করলাম, 30 মাইনাস 20 10 হয়, 0 থেকে তো বড়। আচ্ছা, তাহলে T2 মাইনাস T1, ঠিক আছে? আচ্ছা, এবার গরম করলে আবার দৈর্ঘ্য বাড়ে তো, হ্যাঁ না? রডটা কিছুটা বাড়বে তো, তুমি দেখতে হবে না কিন্তু কিছুটা বাড়বে। তুমি যাতে দেখতে পাচ্ছ না তো, তাই জানার জন্য অঙ্কটা করতে হবে। বোঝা গেল? যে তুমি খালি চোখে দেখতে হবে না, 10 ডিগ্রি বাড়লে লোহার কিছু দৈর্ঘ্য বাড়বে না, খুব কম বাড়বে। যেটা বাড়বে সেটাকে বলা হচ্ছে আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর লেন্থ কত ছিল? প্রথমে L1 ছিল, এখন L2 হয়ে গেল তো, তাহলে কি হয়ে যাবে? আলফা ইকুয়াল টু L2, তাহলে কি হয়ে যাবে বলো বলো এবারে, হ্যাঁ বলো কি হয়ে যাবে? এদিকে দেখো, L2 থেকে L1 মাইনাস হলো L1 এর ওপর T2 মাইনাস T1, এই যে ঢুকলো মাথায়? এই যে L1 এর ওপর বাড়ছে তো, কার উপরে বাড়ছে? হ্যাঁ, এখানে T2 মাইনাস T1, বোঝা গেল? এই তো ফর্মুলাটা, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারটি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। বুঝতে পারলে? এরকম করে জিনিসটা হবে যে টেম্পারেচারের সঙ্গে বাড়ছে, ঠিক আছে? এটাকেই এবার এটা দিয়ে ম্যাথস থাকে, যে ম্যাথসটা তোমাদের আপাতত সিলেবাসে নেই, কিন্তু ফিজিক্সে এইসব 3টে আলাদা চ্যাপ্টার, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে এরকম যে মানে কঠিন পদার্থের মানে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, ঠিক আছে? লিনিয়ার মানে কঠিন লিকুইড মানে লিনিয়ার এক্সপেনশন অফ সলিড একটা চ্যাপ্টার, লিনিয়ার এক্সপেনশন অফ লিকুইড একটা চ্যাপ্টার, লিনিয়ার এক্সপেনশন অফ গ্যাস একটা আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? দৈর্ঘ্য গ্যাসের হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, বাক মডুলাস বলে, ঠিক আছে? আলফা বিটা গামা, আলফা বিটা গামার মধ্যে রিলেশন কি? আলফা ইকুয়াল টু কি? আবার ভুলে গেছো, তুমি যেরকম করে মনে করছো এটা কি কুইজ? এটা কি কুইজ বলো সবার আছে? এটা কি কুইজ যে তোমাকে জিজ্ঞেস করেছে বাবরের কোথায় কোথায় যে ছিল, এটার সঙ্গে কবে যুদ্ধ ছিল, এরকম নয়। আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, কি মনে পড়েছে? ওরম করে পড়লে হবে না, ওরম করে পড়লে কিন্তু যেদিন পড়বে 2 ঘন্টা কিন্তু মেয়াদ। কি দিয়ে গুণ করে বলো? ম্যাথসে চলে এসো, বলো কি দিয়ে গুণ করবে? উপরে √3 প্লাস 1 দিয়ে, ওটাকে তো ওঠাতে হবে, এটাকে তো পুরোটাকে ওঠাতে হবে তো। এই যে অনুবন্ধী বর্ণ দিয়ে গুণ করলাম না, √3 প্লাস 1, তাহলে ওপরে আবার দুখানে √3 প্লাস 1 হলো তো, স্কোয়ার করবো, দুটো হওয়া মানে তো স্কোয়ার, হ্যাঁ না? √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, হ্যাঁ না? তাই তো? নিচে কি আছে? a মাইনাস বি a প্লাস বি, মানে √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হলো? 3 প্লাস 1 প্লাস 2√3 হলো তো, এই যে, হ্যাঁ না? a স্কোয়ার মানে 3, b স্কোয়ার মানে 1, আর 2ab, 2 ইন্টু √3 ইন্টু 1, √3 ইন্টু 1 কত হয়? √3, আর 2 ইন্টু √3 কত হয়? 2√3, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? তাই হচ্ছে তো? আর এটা কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 3 মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে যোগ করলে কত? 3 আর 1 4 প্লাস 2√3 বাই 2, ঠিক আছে? আচ্ছা, এবারে কি করব? 2 দিয়ে 2 কমন নেব, 2 প্লাস √3 হবে তো,
এই যে এখান থেকে 2 কমন নিলে বাই রুট 2, বাই 2, তাহলে কত হলো অ্যান্সার 2 প্লাস রুট 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, 4 থেকে 2 করে কমন নিলাম। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখালাম। 2 আর রুট 3 এর মধ্যে কে বড়? 2 বড়। 2 মানে হচ্ছে রুট 4। ঠিক আছে, আচ্ছা 4টা দেখো। 3 প্লাস রুট 5, 3 আর রুট 5 এর মধ্যে কে বড়? হ্যাঁ, 3 বড়, কারণ 3 মানে কত? রুট 9। ঠিক করে কনসেপ্ট। আচ্ছা, রুট 7 মাইনাস রুট 3, তাই তো? দেখো তাহলে 3 প্লাস রুট 5, আগে আমরা দেখো কিরকম করে করবে, এটা আগে লিখে নেবে, দিয়ে দেখলে এটাকে যদি আমি নিরসন করতে চাই তাহলে আমার রুট 7 প্লাস রুট 3 লাগবে, তাই তো? ওপরেও আমি রুট 7 প্লাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, ওপর নিচে, কারণ নিরসন করার জন্য। ঠিক আছে, এবার দেখো তাহলে গুণ করতে হবে, তো গুণ ছাড়া তো কিছু করতে পারবে না। তাহলে প্রথমে এটা দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দিয়ে গুণ করো। প্রথমে 3 দিয়ে গুণ করবে রুট 7 প্লাস রুট 3 কে, তারপরে রুট 5 দিয়ে গুণ করবে রুট 7 প্লাস রুট 3 কে। ঠিক আছে, আচ্ছা দিয়ে তাহলে এটা কত হলো? আবার এদিকে a মাইনাস বি, a প্লাস বি আছে নিচে, এ দেখো রুট 7 এর স্কোয়ার হয়ে গেল, আর এদিকে রুট 3 স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 কে বলো 3 ইন্টু রুট 7 কত হয়? 3 রুট 7 প্লাস 3 রুট 3 হয়, তো 3 ইন্টু রুট 3। আবার রুট 5 ইন্টু রুট 7 কত হয়? রুট 35, তো 5 সাথে প্লাস রুট 15 হয়ে গেল, 5 ইন্টু 3, এই যে রুট 5 ইন্টু রুট 3, বললাম যে রুটের মধ্যে ঢুকে যাবে দুটোই। বোঝা গেল? দুটো রুট থাকলে দুটোই রুটের মধ্যে থাকবে। রুট এ ইন্টু রুট বি, ধরো এরকম আছে, আবার বলে দিচ্ছি, রুট এ ইন্টু রুট বি ইকুয়াল টু রুট ওভার এ বি। আর যদি এ রুট বি হয়, গুণ করলে এ রুট বি হয়। ঠিক আছে, আবার বি ইন্টু রুট এ হলে বি রুট এ হয়। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল জিনিসটা? যে তোমার এখানে রুট 5 ইন্টু রুট 3 ছিল, মানে রুট 15, 5 3 15, এইভাবে করবে। ঠিক আছে, রুটটা দেবে, ভুল করবে না, তাহলে কিন্তু কেটে যাবে। আচ্ছা এখানে 7 মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা এটা এখানে দেখো কি বলেছিলাম আমি আগের দিন, যে সেম করণী থাকলেই, মানে সদৃশ করণী থাকলেই যোগ বিয়োগ করা যাবে। সদৃশ করণী কাকে বলে? এই রুটের ভেতরটা যেন সেম থাকে। মানে ধরো 5 রুট 2 প্লাস 7 রুট 2, দু জায়গাতেই রুট 2 আছে, দিয়ে ওটা 12 রুট 2 হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে দেখো রুটের ভেতরে আলাদা আলাদা নাম্বার আছে, তাই এদের আর যোগ সম্ভব না। এটা এভাবেই রেখে দিতে হবে, নিচে শুধু এই লাইনটা লিখে 7 মাইনাস 3 এ 4 লিখতে হবে। ঠিক আছে, এ দেখো বাই 4। ঠিক আছে, অ্যান্সার এটাই দেওয়া আছে। 5 এর 4, আচ্ছা 6 6 4 2 2 4, হ্যাঁ এটাই দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো 5 এরটা দেখো, 5 এরটা বলো, 5 এরটা কি আছে? 2 root 5 minus 1, 20 minus 1 19। ঠিকই আছে, দেখো তাহলে এটাকে কি করবে বলো? 3 root 2 plus 1, এটাকে কি দিয়ে গুণ করবে বলো? 2 root 5 minus 1 তো আছে, প্লাস 1 দিয়ে গুণ করতে হবে না? বোঝা গেল? যেটা আছে সেটার বিপরীত, 2 root 5 minus 1, 2 root 5 plus 1। বুঝতে পারছো? ভালো করে বোঝো, ম্যাথস এরকমই। তোমার যদি ভালো না লাগে তোমাকে করতে হবে, জানো তো? আমি যাদেরই পড়ে একটাই কথা বলি, আমাদের স্যার একই কথা বলতো, যে ভালো না লাগলেও পড়তে হবে, কিছু পড়ার নেই তো। ম্যাথস তুমি বাদ দিতে পারবে না, কোথাও না কোথাও ম্যাথস থাকবেই। সব ম্যাথসের খেলা, মানে নাম্বারের খেলা। ম্যাথস নাম্বার ছাড়া কিছু হবে না, নাম্বার দিয়ে সব কিছু বোঝানো যাবে।
তুমি জিজ্ঞেস করো যে এই কাশ্মীর জায়গাটা কম, বললাম 100-র মধ্যে 98, ঠিক আছে। আমি তো বলেছি 100-র মধ্যে 3, তুমি যাবে সেখানে, ধরো কোনোটা জায়গা বললাম, তাহলে বোঝা গেল তো নাম্বার গেলাম। আর এবার এই জায়গাটা কেমন, তার থেকে ফালতু ওই এরকম ওরকম 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 এইখানে এরকম আছে সব বলার থেকে নাম্বার দিয়ে বুঝিয়ে দিল, হয়ে গেল। ওটাই তো ম্যাথমেটিক্সের সব থেকে ভালো জিনিস, যেখানে নাম্বার আছে। নাম্বার ধরো ধরো তুমি এরকম 1 2 প্লাস 3 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত যোগ করো না, তোমার অ্যান্সার আসবে -1/12, -1/12। এটা 11 এর যে স্ট্যাটিস্টিক্স আছে তার প্রুফ, রামানুজম সামেশন, রামানুজম ইনফিনিটি বার করেছিল। রামানুজম সিনেমাটার নামই তাই, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, বুঝতে পারলে, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। এটা প্রুফ আছে, অনেক বড় প্রুফ, ওটা আইআইটি সিলেবাসের মধ্যেও আছে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হয়, কিরম করে কিরম করে কিরম করে দেখাতে হবে। মনে রাখার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লোককে বোঝানো। আমি তো এটা নিজের মতো করে নিলাম। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন ম্যাথস করতাম, এবার স্যার বললো যে এটা বলে দিদি, আমি তো আর বুঝতে পারছি না কিরকম করে বোঝাতে হবে। আমি এটা জানি, এটা করতে পারবো, এটুকুনি জানি। তারপরে যখন নিজে এখন পড়াচ্ছি, এখন বুঝতে পারছি যে জানার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লোককে বোঝানো, যে এটা জিনিসটা কিরকম করে হচ্ছে, না হলে মাথায় ঢুকবে না, বুঝতে পারলে। তাই আমি সবসময় চেষ্টা করি ভালো করে বোঝাতে। এটা বুঝতে পেরেছো আমারে? হ্যাঁ, তাহলে তুমি কি করবে, কি বলেছিলাম যে এটা হচ্ছে তোমার দ্বিতীয় রাশি। তাহলে প্রথমে 3√2 দিয়ে 2√5 + 1 কে গুণ করবে, আবার 1 দিয়ে গুণ করবে। 1 দিয়ে গুণ করার দরকার নেই, ওটাকে পর লিখে দাও, তাই তো? হ্যাঁ, 1 দিয়ে গুণ করলে তো এটাই আসে। হ্যাঁ, 2√5 তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার হবে তো। এই যে a - b a + b জিনিসটা কেমন করে করছে মোটামুটি বুঝেছো তো? ঠিক আছে, সবার আগে ম্যাথসের ধাঁচটা বুঝতে হবে, ধাঁচ। এই যেটা তোমাদের বললাম না, আমাদের এটা রিলেটেড ম্যাথমেটিক্স গুলো ক্লাস 11 এ ছিল, ওই যে লিনিয়ার এক্সপেনশনের ম্যাথসগুলো। তো আমি যে ব্যাচে মানে পড়তাম, যে স্যারের কাছে ফিজিক্স, সেখানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা পড়তে আসতো, ঠিক আছে। তো ওরা সবসময় নিজেদের মধ্যে ইংলিশে কথা বলতো। হ্যাঁ, তখন 2010-9 সালের কথা বলছি, 9 সালের 11-এ পড়ি, এরকম টাইমটা, ঠিক আছে। তো আর আমাদের মাধ্যমিক পরীক্ষার পরে তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর 11-এর পড়া শুরু করলে হবে না যদি কেউ সায়েন্স নেয়। তুমি যদি আর্টস নাও দেন ইউ ক্যান টেক, কোনো অসুবিধা নেই। এরকম আমি দেখেছি যে প্রথমে ভার্মাল বই কিনেছে, পরে নিমাই প্রামাণিক হয়ে গেছে, পলিটিক্যাল সায়েন্স নিয়েছে, বুঝলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যে ভার্মা থেকে নিমাই প্রামাণিক, প্রথমে ভার্মা কিনে বসে আছে, ঠিক আছে। যে সায়েন্স নেবো, একটা পড়বো, দুটো কারণ হতে পারে, এক হচ্ছে নম্বর কম পেয়েছে, আর একটা হচ্ছে সায়েন্স দেখে ওর হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, যে মানে সায়েন্স ওকে নিয়ে নিয়েছে মোটামুটি, ঠিক আছে। মানে বলাটা সেই দেবে, সে ড্রিম 11-এর একটা অ্যাড দেয় যে আজা মেরে সার্কেল মে আজা, ঠিক আছে। ওটা হচ্ছে সায়েন্সের সার্কেলে ঢুকে গেলে ব্যাস ওরকম হবে। তো এরকম দেখেছি। তো যাই হোক, আমরা মোটামুটি 10 থেকে 12 দিন পর মানে স্টার্ট করেছিলাম মানে পড়া, কারণ যে স্যার ওরা ওই ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে দেয়, বিকজ মোটামুটি ওরা টাইমটা তখন কম পাবে না। তো ওরা সব ইংলিশ মিডিয়াম, সব সেন্ট জেভিয়ার্সের, ওরা যে নিজেদের মধ্যে ইংলিশে কথা বলতো, ঠিক আছে। কি বলতো বুঝতে পারতাম না। সব থেকে বড় কথা, যখন অঙ্কগুলো পড়ছে ফিজিক্সের, সেটা তো ইংলিশে পড়ছে। এবার স্যারটা কি করছে, স্যার নিজে জানে, ঠিক আছে। স্যার কি করছে, তাড়াতাড়ি একটা জিনিস করে দিচ্ছে। হ্যাঁ, মানে স্যারের উদ্দেশ্য হচ্ছে কত তাড়াতাড়ি উত্তরটা আনবো। আমার জানি না কেমন লাগতো যে মুখস্থ করা ছিল কিনা, ঠিক আছে। হ্যাঁ, মুখস্থ করা ছিল, মুখস্থ করেই করতো। ওই মানে খুব বড় যখন অঙ্ক করাতো না, মানে খুব তাড়াতাড়ি দেখবে। তুমি এরকম দেখবে না তোমরা, আমি তো 11-এ যদি তুমি যদি সায়েন্স নাও, 11-এ ম্যাথস পড়াই, ঠিক আছে। এবার তোমাকে তো ফিজিক্স কেমিস্ট্রি গণনা করার কাজ করতে হবে। ফিজিক্স আমিও মানে পড়াই বলতে আমি জিনিসগুলো জানি, আমি ওটা নিজে পড়ি, ঠিক আছে। হ্যাঁ, ফিজিক্স এখনো আমি 11-এ দেখাই না, পড়াই না। তো তোমাকে তো টিচার নিতে হবে, দেবে এক একজন আছে কেমিস্ট্রি একটা জিনিস, দেখবে কত তাড়াতাড়ি জিনিসটা শেষ করে ফেলে, ঠিক আছে। কত তাড়াতাড়ি মানে লাস্টের লাইনটা আনার জন্য খুব ছটফট করছে, ঠিক আছে। ঠিক বোঝায় নেই। তারপরে আমাকে না ওগুলো বাড়িতে নিজেকে বুঝতে হয়েছে। আমি খাতায় নোট লিখে নিয়ে এসেছি, নিজের নোট কি লিখেছি বুঝতে পারছি না।
তারপর জিনিসগুলো বুঝলাম যেটা L2 হচ্ছে, এটা L2টা এরকম হচ্ছে, আচ্ছা এরকম তাহলে বেড়ে যাচ্ছে, তাহলে বারবার এরকম দেখেছি 2-3টে হচ্ছে, ওইটা থেকে ওটা মাইনাস করছে, এরপর আমার মাথায় ঢুকলো যে ওইটা থেকে ওটা মাইনাস করলে জিরোর বেশি আসবে, তাই ওখানে বারবার গ্রেটার দ্যানটা দেওয়া হচ্ছে। আমি তো বুঝতে পারছি না সাইনটা কেন দিচ্ছে, সাইনটা কেন দিচ্ছে, বুঝতে পেরেছো কত ছোট ছোট জিনিস। তোমাকে এখন যেটা আমি বলে দিলাম যে কেন দিচ্ছে, কারণ আমি গরম করবো তাহলে তো যেটার থেকে উষ্ণতা দাঁড়াবে সেটা তো বড় হবেই, তাই বড় থেকে ছোট মাইনাস করলে যাই বেরোক আমার জিরোর থেকে তো বেশি হবে। এই কথাগুলো কিন্তু স্যার বলতো না, ও এখন ওইটা দেখিয়ে দেবে, ঠিক আছে, ওইটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি অঙ্ক আলফা বিটা যা মারবে অঙ্কটা অঙ্ক করে এরকম করে দিত। এবার ওরকম করলে তো কি হবে, স্যার তুমি কি দেখছো যে সিলেবাস স্যার শেষ করছে, গার্জেন দেখছে হ্যাঁ সিলেবাস শেষ করছে, তোমার মাথায় কিন্তু কোনো কিছু ঢুকছে না। তোমার মাথায় ঢোকাটা ইম্পর্টেন্ট, সিলেবাস এখানে এমনি শেষ হয়ে যাবে, সবথেকে ইম্পর্টেন্ট তোমার মাথায় ঢোকাটা। সদৃশ্যতা যখন পড়াবো না তখন বুঝতে পারবে যে কি জিনিসটা। দেখো তার আগে তোমাকে ওই জিনিসটা যে একটা জায়গা থেকে ধর 2 অ্যাড করে দিচ্ছে, 1 অ্যাড করে দিচ্ছে, 2 মাইনাস করে দিচ্ছে, এই যে কম্পোনেন্ডো, ডিভিডেন্ডো, অ্যাডেন্ডো, এগুলো কি, এগুলো কেন করছে, এগুলো ওই জিওমেট্রিটা প্রুভ করার জন্য করবে। ওই জন্য এই জিওমেট্রি প্রুভ করতে গেলে শুধু জিওমেট্রি না, অ্যালজেব্রাটা লাগিয়ে করে দেবে, যে কোনো একটা ডিসিপ্লিনে দেখে দিলেই হয়ে গেল। আবার অ্যালজেব্রাকে সাপোর্ট করার জন্য জিওমেট্রি আছে, দেখাচ্ছি দাঁড়াও কিরকম করে হবে। এটা বলো কি হবে বলো, তুমি ভালো করে বলো, এই গুণটা বলো তো। বলছে 3√2 × 2√5, আমি এখানে লিখে দিচ্ছি যাতে চোখে দেখতে অসুবিধা না হয়। 3√2 × 2√5 গুণ করলে কি হবে বলো। তুমি নাম্বারের সঙ্গে নাম্বারের গুণ করবে, আর রুটের জিনিস রুটে গুণ করবে, বলো রুটে গুণ করাটা কি হবে, 6√10, বোঝা গেল। এই দেখো 3 × 3 6 বললো, আর √2 × √5 √10 বললো, ঠিক আছে। এই দেখো 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, ঠিক আছে। আর এখানে কত 20, 2 এই দেখো 2 এর 2 স্কয়ার 4 আর √5 এর স্কয়ার 5, 4 5 20, 20 মাইনাস 1 মানে 19 দিয়ে এটাকে আবার লিখবে ওপরটা 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1/19, ঠিক আছে। আমাকে দেখেছো তো আমি ধীরে ধীরে প্রতিটা লাইন লিখে ম্যাথ করাই, আমি কোনদিন এরকম করি না যে অঙ্ক শেষ করে দিলাম, ঠিক আছে। সেটা আমি নিজে মুখে বলি, বলুন না 20 মাইনাস 19, সেটা আমার কথা। তোমাকে তো পুরো এন্ডে দেখাচ্ছে, ওখানে আমার তাড়াতাড়ি করে এটা দেখিয়ে দিল যে কি করে বেরোলো। হ্যাঁ, যে মেন ব্যাপারটা বুঝতে হবে যে বাই কেন হচ্ছে। আমি এখন ওটা তোমাকে বোঝালাম না, কারণ আমি তখন ফিজিক্স পড়াচ্ছি না, ওটা তো ওই ও পড়ে, ওকে যখন দেখানো টোটালটা দেখানো হবে যে ওই কেন ওই আলফা ইকুয়াল টু, ঠিক আছে, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। কেন হচ্ছে ওটা বাইটা T2 মাইনাস T1টা নিচে কেন চলে আসছে, সেটা এক সময় ওটা ওইদিকে উপরে ছিল। হ্যাঁ, ওই জিনিসটার আগের লাইনটা কি জানো, T2 মাইনাস T1 ইন্টু আলফা ছিল। আর আগের লাইনটা এটা ছিল, এইটা দিয়ে ওপর মানে আগের লাইনটা এটা ছিল, মানে এরকম ছিল যে T2, হ্যাঁ, T2 মাইনাস T1 ইন্টু আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ছিল। এবার বলো এটা তো নিচে আসবে। হ্যাঁ, তুমি কিসের মান বার করছো, গুণাঙ্কের মান বার করছো তো, আলফা ছাড়া কিছু তো বাঁ দিকে থাকা যাবে না, ডান দিকের মান এবার দুসে যে এরকম জিনিসটা এরকম থাকবে। হ্যাঁ, এবার এই লাইনটা এই জিনিসটা এখানে নিচে চলে আসবে, ঠিক আছে। এরকম করে জিনিসটা আমি ভালো করে ধীরে ধীরে বোঝাবো, নালে মাথায় ঢুকবে না। চার্লসের সূত্র, হ্যাঁ চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র কি বলো, বলতে পারবে চার্লসের সূত্র, বলো 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 চার্লসের সূত্র কি আছে বলো না, তুমি আমাকে বলো। আবার মুখ তুমি কি করছো জানো তো, তখন তুমি একটা জিনিস জিজ্ঞেস করছি তুমি মাথা মানে হাত রাখছো, সেটা করবে না। তুমি আগে বলো, বলো চাপ মানে কি, চাপের ইংলিশ কি, চাপের ইংলিশ হিট না, হিট মানে তাপ, চাপ প্রেসার, চাপ তাপ না, তাপ মানে টেম্পারেচার, প্রেসার চাপ, আচ্ছা চাপ তাহলে প্রেসার হয়ে গেল। আচ্ছা আয়তনের ইংলিশ কি, ভলিউম, আচ্ছা ভলিউম। তাপের কি হবে, টেম্পারেচার মানে টি, তাই তো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই যে এরকম করে মনে রাখবে, যেরকম করে বলছি। ফিজিক্স কিন্তু খুব ডিফিকাল্ট সাবজেক্ট 11। তুমি যদি মনে দেখো, শোনো একটা জিনিস বলো, এই যে দেখো আমি যেটা বলছি তুমি যখন আমাকে বলো যে পৃষ্ঠ টান বলে একটা চ্যাপ্টার করাতে, আমি অঙ্কগুলো করাতে পারবো বুঝিয়ে। আমি একটা কনসেপ্ট অনুযায়ী জিনিসটা মুখস্থ মানে মনে রাখি, সেইটা তোমাকেও করতে হবে। হিস্ট্রি যারা মাস্টার ডিগ্রি অনার্স লেভেলে পড়ে বিরাট পড়া মুখস্থ রাখতে হয়, তাহলে তারা কি করে পড়ে,
বিরাট সিলেবাস, ভাস্ট। ওরা কি করে, ক্রোনোলজি ফলো করে, যে প্রথমে বলছে এই জায়গাটার ভৌগোলিক গুরুত্ব লেখো, এরকম একটা কোশ্চেন যদি থাকে সবার আগে ম্যাপে দেখতে হবে জায়গাটা কোথায় আছে, দেখতে হবে যে আশেপাশে কি আছে, দেখতে হবে যে ওখানে কি করছে। এরকম দেখলে তুমি মাথা থেকে কল্পনা করবে জায়গাটা এরকম, তাহলে এটা একটা বন্দর, এখান থেকে এরকম কেনা বেচা হচ্ছে, আর এখান থেকে এরকম একটা ইকোনমিক জোন তৈরি হচ্ছে, তাহলে এটার ভৌগোলিক গুরুত্ব এটা। যে পানিপথের যুদ্ধ পানিপথেই কেন হতো, ঠিক আছে, কারণটা কি, ভৌগোলিক গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। এই ভৌগোলিক গুরুত্ব বোঝার না কারণে ইন্ডিয়া 2023 সালের বিশ্বকাপ ফাইনালটা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। কেউ রান পায়নি বলে না। আহমেদাবাদে 1,20,000টা সিট আছে, 120,000টা টিকিট বিক্রি করা যাবে। ওরা কি করলো, বোর্ড মুনাফা লাভের জন্য আহমেদাবাদে ফাইনাল করলো, ঠিক আছে। এবার আহমেদাবাদের পিচের চরিত্র কি, যে পিচটা একটা সময় পর মাঝে থেমে, মানে বল থেমে আসতে পারে, বল থেমে আসলে বিশাল গন্ডগোল আছে। আমরা ক্রিকেট খেলি তো, যারা জানে, এদিকে মারতে গেলাম বলটা একটু লেন্থ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, যে বল করছে ওই ক্যাচ ধরে নেবে, এরকম করতে গিয়ে এরকম হাতে ক্যাচ হয়ে যাবে, এরকম করে আউটগুলো হয়েছে। হ্যাঁ, শ্রেয়াসের বলটা কেটে গেছে, যে ও তো বুঝতে পারছে না, ও এদিকে সিঙ্গেল নিতে গেছিল, কোনো চর্চা করতে যায়নি, ব্যাটে লাগিয়ে দিয়েছে কিপার ক্যাচ, ঠিক আছে। ও মানে লেট, বলটাকে লেট মারতে হতো, ওটা কি বলটা আগে খেলে দিয়েছে, তাহলে এরকম আগু পিছু হয়ে যাচ্ছে। অথচ এখন হলো রোহিত শর্মার খেলা পর্যন্ত খেলাটা ভালো ছিল, 10 ওভার 81 রান ছিল, বাট তারপরে পিচ স্লো হয়ে যায়, যে কেএল রাহুল আর বিরাট কোহলি 16 ওভারে কোনো 4 মারতে পারেনি, দিয়ে ইন্ডিয়া 240 করলো, অস্ট্রেলিয়াটা পিটিয়ে তুলে দিল, ঠিক আছে। অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া ধরেছিল, বাট আলটিমেটলি বলটা যখনই ডিউ হতে শুরু করলো, ডিউ এফেক্ট, তখনই কি হলো, অস্ট্রেলিয়ার খেলাটা পেয়ে গেল। অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছে সামনে বিশ্বকাপ। এবার ইন্ডিয়ার তাহলে কি করা যাচ্ছিল, বলো যে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ এরকম পিচ করা যাচ্ছিল, একদম পুরো পাটা পিচ হবে, ঠিক আছে। ইন্ডিয়া কিন্তু টসে জিতে ব্যাটও পেয়েছিল, পাটা পিচ হবে, সেই পিচে ইন্ডিয়া 425 থেকে 30 রান করবে। ওই পাটা পিচ হোক, যেই পিচ হোক, ওই পিচে 425 রান করতে অস্ট্রেলিয়া বিপদে পড়ে যাবে, ঠিক আছে, বিকজ 425 রান ইজ এ ম্যামথ টোটাল। তো ইন্ডিয়ার উচিত কি ছিল, যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে ফার্স্ট সেমিফাইনালে ইন্ডিয়া জিতেছিল নিউজিল্যান্ডের এগেইনস্টে, সেখানে প্রচুর রান তুলেছিল, এবং সেখানেও রান ইন্ডিয়া কম তুলেছিল, বাট তখন ইন্ডিয়া 397 তুলেছিল, তাই নিউজিল্যান্ড ওটা করতে গিয়ে বাঁশ খেলেছিল। ওরা 6.5 রান রেটে খেলেছিল, মানে 40 ওভারে 270 করে দিয়েছিল, তারপরে ওরা 127 রান 10 ওভারে বাকি, হুইচ ইজ হিউজ টোটাল, ঠিক আছে, পারেনি করতে। সেখানে যদি 425 করতো, ইজিলি ম্যাচ জিতে যেত। রান কত করেছে, আমি বড় বড় স্কোরের কথা বলছি না, বলছি 397 করেছিল, তারপরে বললাম যে 425 করলে হয়তো এরা ফাইনালে করেছে 240, এই রান নিয়ে খেলা হয় না, ঠিক আছে, বোঝা গেল। তুমি বাড়িতে বললে যে আমি মাধ্যমিক মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছি, 700 নম্বরের পরীক্ষা মোটামুটি 590 পাবো, এটা তুমি পেলে 420, 1 নম্বর, বোঝা গেল ব্যাপারটা। হ্যাঁ, তো ওরকম করে হয়েছে, ভৌগোলিক গুরুত্ব। ওয়াংখেড়ে স্টেডিয়ামটা উচিত ছিল ওখানে ম্যাচ দেওয়া, ওয়াংখেড়ে স্টেডিয়াম অত দর্শক না, তখন মুনাফা কম হোক, ওদের বিশ্বকাপ আসতো, সবসময় টাকা দেখলে তো হবে না, টাকা দেখলে ওই যে টাকা দেখো কে রান করেছে, বিশ্বকাপ ছাড়ো, ক টাকার মুনাফা হতো। আরে ভাই, সিটের দাম বাড়িয়ে দিতে 10,000 12,000 করে, যারা দেখা তারা আসতো। যে সেলিব্রিটি, ধরো বরুণ ধাওয়ান খেলা দেখতে যাবে, বরুণ ধাওয়ান বলে আমি খেলা দেখতে যাবো, দিয়ে টিকিটের দাম দেওয়া গেলো 50,000 টাকা, হতেই পারে। টিকিটের দাম মোবাইলে দেখাচ্ছে 65,000 টাকা, 15,000 টাকা, হয়তো বরুণ ধাওয়ান 15,000 টাকা দিতে পারবে না, ওর কাছে যা 65 তাই 50, অসুবিধা নেই তো। তাহলে তুমি টিকিটের দাম বাড়িয়ে দাও দরকার বললে 10% 20% করে, বাট তুমি মেক শিওর করে, যেমন গিল, শুভমান গিল, এ কেমন প্লেয়ার, এ ব্যাটে বল আসা পছন্দ করে, যেখানেই ও একদম আউটটা কিরকম দেখলে, বলটা স্লো হয়ে গেল, গিল তো শর্ট মেরে দিয়েছে, দিয়ে মিস কি হয়ে ক্যাচ, অথচ ওইখানেই যদি পাটা পিচ হতো, গিল কিন্তু বলটা 4 মেরে দিত। তাহলে তুমি যারা রানগুলো করছে, তুমি তোমার ব্যাটার দেখছে না, তারপরে রোহিত শর্মা একদম পুরো ড্রপ ফেলবে, পাটা পিচ হবে, সব পুল হুক মারবে, ঠিক আছে। সবাই প্রথম 4 জন, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার আর গিল, এরা 4 জনই ব্যাটে বল আসা পছন্দ করে। এরা যদি থাকতো 400 পজিশন ইজিলি, চুপচাপ ম্যাচ জিতে যেত। এই যে বললাম স্ট্র্যাটেজি, তাহলে এত বড় স্ট্র্যাটেজি গুলো কিন্তু ভৌগোলিক গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। দেখবে তুমি ইতিহাসে যুদ্ধগুলো পড়ে দেখবে, সব জায়গায় ভৌগোলিক গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। এই যে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য কেন জিততে পারেনি, তার কারণ ভৌগোলিক গুরুত্বের জন্য। তাই জন্য যখনই কোনো জিনিস পড়বে না, অঙ্ক হোক, কনসেপ্টটা বুঝবে। এই যে যেমন ফর্মুলাটা বললাম, বুঝতে হবে যে তুমি কোন ফর্মুলাটা লাগাচ্ছ, কনসেপচুয়াল অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট। কয়েকটা বলো, 6টা বলো কি আছে, এটা বুঝতে পেরেছো তো, 6টা বলো। 3 √2 + 2 √3/2
হ্যাঁ 3√2 প্লাস 2√3, 3√2 প্লাস 2√3 বাই কি আছে 3√2 মাইনাস 2√3 আছে তো। আচ্ছা বলো তাহলে কি করবে? ওটাকে 3√2 প্লাস 2√3 দিয়ে গুণ করব। হ্যাঁ তাহলে দুখানা উপরে দেখো একই জিনিস দুটো চলে এসছে, দেখেছো? এই যে 3√2 প্লাস 2√3 চলে এসছে, ঠিক আছে? আচ্ছা এদিকে 3√2 মাইনাস 2√3, আবার এদিকে হচ্ছে 3√2 প্লাস 2√3, ঠিক আছে? আচ্ছা দিয়ে কি হবে এটা 3√2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার হবে, তাই তো? হ্যাঁ হবে তো, দুখানা আছে বলে a মাইনাস বি a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা বলো এবার এটা কি হবে? এটা a স্কোয়ার হবে তো ফার্স্টে, বলো 3√2 স্কোয়ার কত? 3√2 স্কোয়ার, 3 স্কোয়ার কত? √2 স্কোয়ার কত? √2 স্কোয়ার 2, 9 ইনটু 2 তে কত হয় 18, বোঝা গেল? 18 হলো। বি স্কোয়ার 2 স্কোয়ার কত 4, √3 স্কোয়ার কত 3, 4 ইনটু 3 এ 12 প্লাস 2 ইনটু এবি 3√2 ইনটু 2√3, তাই তো? এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? এটা স্কোয়ার কত হলো তাহলে 18 মাইনাস 12, তাই তো? এই যে ওপরে তো আগে করে নিয়েছি, আবার করার দরকার কি? দেখো বুঝতে পারলে? আচ্ছা দিয়ে তাহলে কত হলো এটা? এখানে চলে আসি। আচ্ছা 18 12 যোগ করলে 30, তাই তো? 30 প্লাস এখানটা কত হবে? এখানটা কত হবে? আমার নামে 12 আর 12, এদিকে √2 √3 আছে, এদিকে 12 √6, 3 দুগুণে 6টা রুটের মধ্যে থাকবে, 12 √6 বাই 6, 18 মাইনাস 12 হচ্ছে 6। আচ্ছা এটা কিন্তু এখন শেষ করলে চলবে না, এখান থেকে তুমি 6 কমন নেবে, কমন লিখবে 5 প্লাস 2√6, ঠিক আছে? বাই 6 দিন তাহলে কত হবে 5 প্লাস 2√6, বোঝা গেল? এরকম হবে। জিওমেট্রির কনসেপ্টটা দিচ্ছি বলে দাঁড়াও। আচ্ছা এটা বলো কি আছে 7 এরটা পড়ো, টাইম আছে এখন, বলো 7 এর 1 বলো কি আছে পড়ো। 3√2 প্লাস √5। আরে সবার আগে কি করতে হবে বলো তো, ইনস্ট্রাকশন, বুঝলে? বলো ইনস্ট্রাকশনটা দেখো। প্রথম থেকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যা। তাহলে বুঝতে পেরেছো ভাজককে মূলদ সংখ্যা পরিণত করার মানে কি হরের করণী নিরসন করা, ওই জন্য ইনস্ট্রাকশনটাতে মূলদ সংখ্যা আগে আমি কিন্তু বলেছি যে মূলদ সংখ্যায় ভাজককে মূলদ সংখ্যা পরিণত করা। ভাজক মানে কি যাকে দিয়ে তুমি ভাগ করছো, হ্যাঁ তো? তাই তো রিমাইন্ডার থিওরেম বলে একটা জিনিস হয়। একজন ইউটিউবে ভিডিও বানাচ্ছে বলছে রিমাইন্ডার থিওরেম, রিমাইন্ডার ওটা অ্যাকচুয়ালি রিমাইন্ডার হবে, ঠিক আছে? মানে রিমাইন্ডার কথা মনে হচ্ছে ভাগশেষ, মানে যেটা অবশিষ্ট থাকে, রিমেইন থেকে রিমেইন, ও ওটা বলাচ্ছে রিমাইন্ডার বলে। আমি একটা জায়গায় কমেন্ট করেছিলাম, ওই ভিডিওটা ডিলিট করেছে, আমার কমেন্টটা ডিলিট করে দিয়েছে। আমরা ভালোর জন্যই বললাম যে ওটা রিমাইন্ডার না, ওটা রিমাইন্ডার। এরা কি বলতো, এরা না আমি দেখেছি প্রচুর লোক না মেথডটাকে ফলো করে বেশি, ঠিক আছে? আমি কি করি, যে কোনো জিনিসের কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। এই যে চ্যাপ্টারটা যখন করাবো না মানে ওই সদৃশ্যতা, তখন দেখতে পাবে যে এক হঠাৎ করে তোমার সিলেবাসটা মনে হবে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে শুধুমাত্র একটা চ্যাপ্টারের জন্য। সদৃশ্যতা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার, আর ওই লেভেলে ডিফিকাল্ট চ্যাপ্টার হচ্ছে মধ্য সমানুপাতিক উপপাদ্য, ঠিক আছে? মধ্য সমানুপাতি ডিফিকাল্ট চ্যাপ্টার, যে মধ্য সমানুপাতি কি। এবার এগুলো দেখা, এগুলো বোঝার জন্য না তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে, তোমাকে সবার আগে ছবি আঁকা শিখতে হবে, যে আমি একটা ত্রিভুজ আঁকতে হবে, ছবিটা আঁকতে হবে, ছবিটা না আঁকলে ভাবতে পারবে না। আবার ছবিটা আঁকার জন্য ভাবনা দরকার, যা খুশি ছবি এঁকে দিলে তারপরে সেটাকে আর পরবর্তীতে ভাবতে পারবে না। তাই টোটাল ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে হবে। যেমন এখানে লেখা আছে মূলদ সংখ্যায় তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে দাও। ওপরে কি আছে 3√2, ওপরে প্রথমটা আছে 3√2 প্লাস √5, আর নিচে কি আছে বলো, কি হবে বলো? √2 প্লাস 1, হ্যাঁ কেটে দিতে হবে। এই যে বলেছে না প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো,
আচ্ছা তাহলে ভাগ করে দাও। আচ্ছা তাহলে এটার কাজ ওঠানোর জন্য কি করতে হবে, √2 + 1 কে ওড়ানোর জন্য √2 - 1 লাগবে, ঠিক আছে। আচ্ছা 3√2 + √5 ইন্টু √2 - 1, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কি বলেছি আমি, যে তুমি 3√2 দিয়ে ফার্স্টে √2 - 1 কে মাল্টিপ্লাই করবে, তাই তো। তারপরে আবার √5 দিয়ে তুমি √2 - 1 কে মাল্টিপ্লাই করবে, মানে গুণ করবে। a + b a - b √2² - 1 স্কয়ার, তাই তো। আচ্ছা গুণ করো, বলো 3√2 * √2 কত হয়, বলো, বলতে থাকো, বলো বলো বলো। হ্যাঁ 3 × 2 3 * 2 বলে দিলে তো, দুটো √2 কে তো 2 করে দিলে, 3 × 2 6, তুমি তো √2 * √2 করে দিয়ে 2 করে দিলে তো, 3 × 2 6 কনফিডেন্টলি। সব এখানে কোনো ইললজিক্যাল কিছু হচ্ছে না, সব কিছুর মধ্যে লজিক আছে। এক্সট্রা কি, আমি অলরেডি এটা বলেছি, দেখো কনসেপ্ট বুঝতে পারলে ব্যাপারটা। দুটো √2 কে তো 2 করে দিলে, বাকি আছে 3 × 2 6 -3√2 প্লাস এটা কত হবে √10 -√5। আচ্ছা এখানে আর কিছু করার নেই, এটা 2 - 1, ঠিক আছে। দিয়ে এই লাইনটা পরিষ্কার উপরে লিখে দেবে, 6 মাইনাস, এই যে হয়ে গেল কোঅর্ডিনেশন করা। 2 - 1 তো একই হয়, তাহলে মূলদ সংখ্যা বর্গ করি না, মূলদ সংখ্যা নিয়ে নাও 1, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা পরেরটা বলো, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে বলেছে। √3 - √2 - √2 - এই √2টা আগে দিয়েছে, অথচ √2টা ছোট, √2 - √3, ঠিক আছে। √2 আর √3 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বলতে পারবে। √2 কি সংখ্যা, অমূলত্ব, √3 অমূলত্ব, তাহলে দুটো অমূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বসাও। √2 আর √3 এর মাঝে একটা মূলদ সংখ্যা বসাতে হবে, এই হচ্ছে অমূলদ, কিচ্ছু কিন্তু নয় কনসেপ্টে। দেখো √2 মানে 1.414, হ্যাঁ চলতে থাকবে, ঠিক আছে। √3 মানে 1.732, 1.4 আর 1.7 আছে, তাহলে এটা একদম 1.5 হয়ে যাবে একটা সংখ্যা, এই যে মানে 3/2, তাই তো। বলো তো মূল সংখ্যাটা। এগুলো সব কনসেপ্টের ম্যাথস, এগুলো সব এমসিকিউ শর্ট কোশ্চেনে দেয়। যারা বড় অঙ্ক করলে হবে না, কনসেপ্টের ম্যাথসগুলো খুব ইম্পর্টেন্ট। ওই যে তোমাদের যে পরিমিতির চ্যাপ্টারে দেখেছো পেছনে 2 নম্বর অঙ্কগুলো মুশকিল আছে, হ্যাঁ সেরকম ওই যে 1/h² + r², যেটা আগে দিন দেখেন। আর লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক আছে, লম্ববৃত্তাকার চোঙটা পড়াবো, আগে এই সিলেবাসটা কমপ্লিট করে নিই, ঠিক আছে, তারপরে ওটা করানো যাবে। হ্যাঁ ওই বিবিধ ঘনবস্তু লাগে ওটা করতে হবে, তার কারণ বিবিধ ঘনবস্তু দুটো আছে। দেখো তাহলে কি হবে, 2√3 - √2 বাই √2 প্লাস √3 করবো তো, আর √2 - √3 বাই √2 প্লাস √3 করলাম, ঠিক আছে। আচ্ছা ওঠানোর জন্য তাহলে বলো গুণ করবো, তাহলে প্রথমে 2√3 দিয়ে কাকে গুণ করব, √2 প্লাস √3 কে, তারপরে মাইনাস √2 দিয়ে কাকে গুণ করব, √2 প্লাস √3 কে, তাই তো। দ্বিতীয় রাশিকে প্রথম রাশির সংখ্যাগুলো দিয়ে গুণ, ঠিক আছে, টার্মগুলো দিয়ে, তাহলে কি √2 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার, a মাইনাস b a প্লাস b আছে, হলো। আচ্ছা এবারে গুণ করো, বলো গুণটা কি হবে, বলো গুণটা, নিচটাকে করে নাও 2 - 3, তাই তো। আচ্ছা কি হবে 2√3 * √2, বলো কি হবে, হ্যাঁ বলো, এই তো 2√3 * √2 কি হবে, 2√6, ঠিক আছে। দেখো 2√6 হলো। আচ্ছা তারপরে বলো 2√3 * √3, বলো বলো ভেবে বলো,
বলো 2√3 এ দেখো 2√3 ইনটু √3 হবে তো, তুমি বলো √3 ইনটু √3 তে কত হয়, রুটটা উঠিয়ে দাও। 9 কেন, 3 ইনটু 3 বলে দিই, √3 ইনটু √3 কত 3, 3 ইনটু 2 কত 6, ঠিক আছে, তাহলে কত হলো 6, বোঝা গেল তো। এই যে √3 ইনটু √3 3 হলো, 3 ইনটু 2 তে 6 মাইনাস √2 ইনটু √2 তে কত হবে, 2 হবে, মাইনাস কত হবে বলো, এটা বলতে পারবে, √2 ইনটু √3 কত হবে বলো, বলো √2 ইনটু √3 কি হবে 6 হবে, 2 ইনটু 3 আছে, আর রুটটা কোথায় যাবে, √6, ঠিক আছে, √6। আচ্ছা এবার দেখো দুটো √6 ছিল তো, 2√6 প্লাস 6, দাঁড়া এক সেকেন্ড, 2√6 প্লাস 2 ইনটু √3 মানে 2 3 6 মাইনাস এটা -2 মাইনাস, হ্যাঁ দুটো √6 ছিল তো, সেখান থেকে একটা √6 বাদ দিলে কত, একটা √6 থাকে তাই না, 2√6 মাইনাস হবে তো এখানে, কারণ ভেতরে তো দুটোই √6 আছে, ভেতরে রুটটা সেম থাকবে, রুটের ভেতরে সেম নাম্বার থাকতে হবে, তবে যোগ বিয়োগ হবে, গুণ ভাগ যা খুশির সঙ্গে হতে পারে কোনো ম্যাটার না, কিন্তু যোগ বিয়োগ করতে গেলে সেম থাকতে হবে, নাহলে ওটাই অ্যানসার হয়ে যাবে। যদি বলে যে √7 প্লাস √5 কত হবে, √5 ওইটাই হবে, √12 হবে না, বোঝা গেল, ওটা ওরম করে হয় না, হ্যাঁ তাহলে তো পৃথিবীতে কোনো সমস্যাই থাকতো না। 6 থেকে 2 বাদ দিলে 4, -1 হচ্ছে তো, এই মাইনাসটা উপরে তুলে দেবে, এই যে এটা হচ্ছে आंसर, ঠিক আছে, বুঝতে পারলে, মাইনাসটা তোমাকে উপরে তুলে দিতে হবে। পরেরটা বলো, 3 plus √6, হ্যাঁ 3 plus 3 প্লাস √6, √3 প্লাস √2, আচ্ছা তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব, এটা √3 প্লাস √2 আছে, এটাকে যদি করণে নিরসন করতে চাই তাহলে √3 মাইনাস √2 করতে হবে, করণে নিরসন হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল তো। আর 3 প্লাস √6 এটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, √3 মাইনাস √2 দিয়ে, তাই তো, ওপর নিচে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা এবারে কি হবে, এইটা দ্বিতীয় রাশি ছিল, প্রথমে 3 দিয়ে গুণ করব, ঠিক আছে, √3 মাইনাস √2, তারপরে আবার √6 দিয়ে গুণ করব, √3 মাইনাস √2, ঠিক আছে, √3 তার হোল স্কয়ার কত হবে, √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, হ্যাঁ না না, দেখো 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 কনসেন্ট্রেট করো, a প্লাস b আর a মাইনাস b, ঠিক আছে, কনসেন্ট্রেট করো, ভালো করে বোঝো, এগুলো পরীক্ষায় নিজেকে করতে হবে, হ্যাঁ এখানে দেখতে খুব ভালো লাগবে, আমি এখানে করছি দেখতে খুব ভালো লাগবে, আমাদেরও ভালো লাগতো, তারপরে যখন নিজে বাড়িতে করতাম স্যারের কাছে তখন বুঝতে পারতাম। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, ফর্মুলা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, √2 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার, √3 হোল স্কয়ার হলো 3, √2 হোল স্কয়ার হলো 2, এটা এরকম হয়ে গেল। এবার এখানে বলো কি হবে, 3 ইনটু √3 আছে, তাহলে প্রথমে কি হবে 3√3, তাই তো, মাইনাস 3√2 হবে তো, এই যে, আচ্ছা আবার প্লাস √18 হবে তো, এই যে √6 ইনটু √3, হ্যাঁ 6 3 18 তো, আচ্ছা মাইনাস √12 হবে তো, 6 2 12, এই যে রুটের মধ্যে 6, রুটের মধ্যে 2 আছে, তাহলে গুণ করলে কি হবে, রুটের মধ্যে 12, আচ্ছা এবারে কি হবে, 3 মাইনাস 2 তে 1 হয়, আচ্ছা তাহলে উপরের লাইনটা কি হবে, তাহলে আলটিমেট কি হলো 3√3 মাইনাস 3√2, তাই তো, আচ্ছা এটা দেখতে পাচ্ছ √18, এটাই কিছুটা করতে হবে, তুমি কি হচ্ছে এখানে এই লাইনটা পুরো লিখে দেবে, শেষ হয়ে যাবে, এখানে কিছুটা অপারেশন হবে, এই √18 আর √12 কারা জানো, বলো কারা, পড়ে দেখো, এই যে, তাই তো, তাহলে যদি √18 লিখি, আমি তো এটা লিখবো 3 ইনটু 3 ইনটু 2, হ্যাঁ না না,
দুটো 3 বেরিয়ে আসবে, তো একটা 3 বেরিয়ে এলো তো 3√2, তো এই যে প্লাস 3√2 বসে গেল, উড়ে গেল এটা, দেখেছো? চলো কোন দিকে দেখো, উঠে গেল, এলিমিনেট হয়ে গেল, বোঝা গেল? মাইনাস প্লাস। আচ্ছা, -√12 টা কি জানো? বলো √12 কে, √12 কি হয়? এই যে √12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে √12 কত হবে? যে √2, 2 × 2 × 3, তাহলে দুটো এরকম বেরিয়ে আসবে, 2টা বেরিয়ে এলো আর √3টা আটকে গেল, তাহলে কত হলো? -2√3, তাই তো? হ্যাঁ, তাহলে 3√3 থেকে 2√3 মাইনাস করলে কত হবে? 3√3 থেকে 2√3 মাইনাস করলে কত হবে? মাইনাস করা যাবে তো, ভেতরে তো √3 আছে, তাহলে কি হবে? 3টে √3 থেকে দুটো √3 মাইনাস করলে কি হয়? একটা √3 মানে 1√3। এরকম করে যেরকম করে বোঝাচ্ছি এরকম করে ব্যাপারটা ভাবো, তাহলে অ্যান্সার হবে হচ্ছে √3। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই ডেটটা আছে তাই তো, দেখে নাও এই ডেটটা। পরের ডেটটা পড়ো। 2√5 মান নির্ণয় করি। 2√5